হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিক হচ্ছে ইভ্যালুয়েশন অফ ট্যাবলেট। ভিউয়ার্স, আমি ট্যাবলেটের উপর কিন্তু অনেক ভিডিও করেছি। সেই ভিডিওগুলোর মধ্যে সব ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্স এবং আই টপ আপে দিয়ে দেবো। তো সেটার সিরিজের প্রেক্ষিতে আমি এই ইভ্যালুয়েশন অফ ট্যাবলেটের উপর একটা ছোট্ট ভিডিও করছি, যেখানে আমি ইভ্যালুয়েশন টেস্টগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। আশা করছি ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট করব, ইভ্যালুয়েশন অফ ট্যাবলেট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার বা একটা ইম্পর্ট্যান্ট একটা টপিকস ফর ফার্মাসি স্টুডেন্ট। তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওটি তোমাদের জব এক্সামে যেমন হেল্প করবে, পাশাপাশি এমসিকিউ এক্সামের জন্যও কিন্তু অনেক হেল্প করবে। সো আমি স্টার্ট করছি আজকে টিউটোরিয়ালটি। Firstly হচ্ছে ট্যাবলেট। হোয়াট ইজ ট্যাবলেট? Tablet may be defined as the solid unit dosage form containing medicament or medicaments with suitable excipients compressed or molded into solid. Viewers, ট্যাবলেট বলতে আমরা জানি ট্যাবলেট হচ্ছে সলিড ডোজেস ফর্ম। সো ট্যাবলেট যেটা সলিড ডোজেস ফর্ম যেটা আমরা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই সলিড ডোজেস ফর্মে মেডিকামেন্টস অর্থাৎ এপিআই, যেটা একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট, সেটা এক বা একের অধিক হতে পারে, এবং সাথে থাকে কিছু সুইটেবল এক্সিপিয়েন্ট বা সুইটেবল অ্যাডিটিভস, যেটা সেই এপিআইকে ট্যাবলেট শেপে রূপান্তর করতে হেল্প করে। ওকে, নাও অ্যাডিটিভস এবং এপিআই মিলে সেটাকে মোল্ডেড বা কম্প্রেস করে ট্যাবলেট তৈরি করা হয়ে থাকে। সো এটা হচ্ছে ট্যাবলেট ডেফিনেশন। নাও ইভ্যালুয়েশন অফ ট্যাবলেট। ভিউয়ার্স, যখন ট্যাবলেটটা প্রোডাকশান এরিয়াতে মানে কমপ্লিট ফিনিশড হয়ে যাচ্ছে, তারপরে তাকে কিন্তু কিছুটা ইভ্যালুয়েটেড করার প্রয়োজন হয়। অর্থাৎ ট্যাবলেটটা আসলে যে রিকোয়ারমেন্টটা প্রয়োজন, সেই রিকোয়ারমেন্ট টেস্টিং যেটাকে বলা হচ্ছে, যখন ফাইনালি সে বেশ কিছু টেস্ট করা হয় তাকে ইভ্যালুয়েটেড করার জন্য। যেমন আমরা হার্ডনেস টেস্টিংয়ের নাম শুনেছি, ডিসইন্টিগ্রেশন টেস্টিংয়ের নাম শুনেছি, ডিসোলিউশন টেস্ট, পাশাপাশি আরেকটা হচ্ছে যে ফ্রাইবিলিটি টেস্ট, ওয়েট ভেরিয়েশন টেস্ট। এই টেস্টগুলো কিন্তু ট্যাবলেটের ইভ্যালুয়েশন টেস্ট হিসেবেই পরিচিত। এবং আজকে আমরা এই ভিডিওটি থেকে এটাই জানবো যে এই টেস্টগুলো কেন করা হয়ে থাকে, পাশাপাশি এই টেস্টগুলো কিভাবে করতে হয়। সো ট্যাবলেট ডোজেস ফর্ম, আমি যে ট্যাবলেটটা তৈরি করছি সেটা আসলেই পারফেক্ট ট্যাবলেট কিনা বা সেটা মার্কেটিংয়ের জন্য প্রস্তুত কিনা, এইটা যাচাই করার জন্য বা ইভ্যালুয়েট করার জন্য কিন্তু আমরা এই টেস্টগুলো করে থাকি। নাও যে টেস্টগুলোর নাম আমি বললাম, ডিসইন্টিগ্রেশন টেস্ট, ডিসোলিউশন টেস্ট, হার্ডনেস টেস্ট, এক্সেট্রা, এই টেস্টিংগুলোকে আমরা কিন্তু দুইটা ভাগে ভাগ করতে পারি। সেটা কেমন? ফার্স্টে হচ্ছে নাম্বার 1 নন অফিসিয়াল টেস্ট, আর একটা হলো অফিসিয়াল টেস্ট। আমি যদি একটু ডিটেলসে যাচ্ছি, এখানে আমি এটাই শো করেছি যে এদেরকে আবার দুইটা গ্রুপে ডিভাইড করা হয় এই ইভ্যালুয়েশন টেস্টগুলোকে। ফার্স্ট হচ্ছে নন অফিসিয়াল টেস্টের মধ্যে যাবে জেনারেল অ্যাপিয়ারেন্স, হার্ডনেস, ফ্রাইবিলিটি টেস্টিং, এবং এখানে কিন্তু অর্গানোলেপটিক প্রপার্টিসের যে টেস্টিংগুলো আছে সেগুলোও কিন্তু এই নন অফিসিয়াল টেস্টের মধ্যেই পড়ে। পাশাপাশি লাস্টলি হচ্ছে অফিসিয়াল টেস্ট। অফিসিয়াল টেস্টের মধ্যে হচ্ছে ওয়েট ভ্যারিয়েশন, ডিসইন্টিগ্রেশন টেস্ট, ডিসোলিউশন টেস্ট, এই টেস্টগুলোকে আমরা বলে থাকি অফিসিয়াল টেস্ট। নাও ফার্স্ট অফ অল, হোয়াট ইজ জেনারেল অ্যাপিয়ারেন্স টেস্ট? The general appearance of a tablet, its visual identity and overall elegance is essential for consumer acceptance for control of lot-to-lot uniformity. Viewers, general appearance টা বলতে বা general appearance testing মিন হচ্ছে যে ভিজুয়ালি আমি যে ট্যাবলেটটা তৈরি করছি তার যে একটা মানে ফিজিক্যাল প্রপার্টিস, আমি যদি বলি তার সাইজ, শেপ, কালার, এই যে যেগুলো কি বলবো যেগুলো হচ্ছে গিয়ে আমরা হাতে নিলেই ট্যাবলেটটাকে দেখতে পাবো, এই অ্যাপিয়ারেন্সগুলো যে টেস্টিং করা হয় সেটাকে আমরা জেনারেল অ্যাপিয়ারেন্স টেস্টিং বলছি। এবং এটা কেন করা হয়? কারণ হচ্ছে আমি যে ট্যাবলেটটা তৈরি করছি সেটা যদি ফর এক্সাম্পল আমি একটা রাউন্ড শেপের ট্যাবলেট তৈরি করছি, সো সেটা প্রপারলি রাউন্ড হলো কি না, রাউন্ড হতে যে সেটা যদি লং বা ক্যাপসুল শেপ হয়ে যায়, তাহলে কিন্তু সেই ট্যাবলেটটা টোটালি
কি হয়ে যাবে, আউট হয়ে যাবে, বা সেই ট্যাবলেটটা কখনোই অ্যাকসেপ্টেবল ট্যাবলেট হবে না। ওকে, সো এই পয়েন্টগুলো যেগুলো জেনারেল অ্যাপিয়ারেন্স বলতে আমি খালি চোখে যে সমস্যাগুলো বা যে ডিফেক্টগুলো ধরতে পারবো সেই ডিফেক্টগুলোর কথাকে বলা হচ্ছে, বা সেই টেস্টগুলোকে আমরা জেনারেল অ্যাপিয়ারেন্স টেস্ট বলে থাকি। জেনারেল অ্যাপিয়ারেন্স টেস্টের মধ্যে এই যে পয়েন্টটা আমি বলেছি যে সেটা হচ্ছে সাইজ, শেপ, কালার, অডর এক্সেট্রা। অর্থাৎ এই যেমন হচ্ছে সাইজটা রাউন্ড হলো কিনা, বা অন্য কোনো শেপ হলো কিনা, কোন শেপ হয়ে গেল কিনা, এই যে ডিফল্টটা কি করা, বুঝতে পারা। তারপর হচ্ছে কালারটা হয়তো বা হোয়াইটিশ ট্যাবলেট হবে, সেখানে পিঙ্ক হয়ে গেল। এই ধরনের যে ডিফেক্টগুলো খালি চোখে কি করা যায়, আইডেন্টিফাই করা যায়, সেই টেস্টটাকে আমরা বলবো জেনারেল অ্যাপিয়ারেন্স টেস্ট। নাও চলে যাচ্ছি সাইজ অ্যান্ড শেপ টেস্টিংয়ে। ভিউয়ার্স, আমি যে ফার্স্ট স্লাইডে একটা ডিভাইডেশন দেখিয়েছিলাম যে নন অফিসিয়াল টেস্টিং এবং আরেকটা হলো অফিসিয়াল টেস্টিং। মূলত নন অফিসিয়াল টেস্টিংয়ের মধ্যে কিন্তু এই যে জেনারেল অ্যাপিয়ারেন্স যেটা আমি বললাম, সাইজ, শেপ, তারপরে আসছে আরও অর্গানোলেপটিক প্রপার্টিস, তারপরে হার্ডনেস টেস্টিং, ফ্রাইবিলিটি টেস্টিং, এই সব কয়টা টেস্টিং কিন্তু নন অফিসিয়াল টেস্টের মধ্যে যাচ্ছে। আর অফিসিয়াল টেস্টের মধ্যে যাবে ডিসইন্টিগ্রেশন, ডিসোলিউশন, ওয়েট ভেরিয়েশন, কন্টেন্ট ইউনিফর্মিটি। এই টেস্টগুলোকে মূলত অফিসিয়াল টেস্ট বলা হয়ে থাকে। নাও সাইজ অ্যান্ড শেপে যেটা হলো ফার্স্টেই, ইট ক্যান বি ডাইমেনশনালি ডিসক্রাইবড অ্যান্ড কন্ট্রোল। অর্থাৎ সাইজ এবং শেপটাকে কিন্তু খুবই কন্ট্রোল করা হয়ে থাকে, রেস্ট্রিকশনের সাথে কন্ট্রোল করা হয়ে থাকে। নাও দ্য থিকনেস অফ ট্যাবলেট ইজ অনলি ভেরিয়েবলস। ট্যাবলেট থিকনেস ক্যান বি মেজার্ড বাই মাইক্রোমিটার অর বাই আদার ডিভাইস। ভিউয়ার্স, এখানে যে পয়েন্টটা বলা হচ্ছে সাইজ এবং শেপ, এটাকে কিন্তু যেমন সাইজ এবং শেপের কথা বলা হবে সেটাই ফলো করা হবে। অর্থাৎ আমি যে ফার্মাকোপিয়া ফলো করছি সেইটা, বা আমরা যে ফর্মুলেশনটাকে ফলো করছি সেখানে যেটা উল্লেখ থাকবে যে রাউন্ড শেপ বা সেটা অন্য কোনো শেপ হবে কি না, সেটাকে স্ট্রিক্টলি ফলো করা হয়ে থাকে। আর আরেকটা পয়েন্ট হলো যে থিকনেসের ক্ষেত্রে, অর্থাৎ ট্যাবলেটের যে থিকনেসটা আছে সেটার ক্ষেত্রে কিছুটা ভ্যারিয়েবলস হতে পারে। সেই ভ্যারিয়েবলসটা এখানে উল্লেখ করা আছে +-5%। এটি কিন্তু এমসিকিউতে আসে, +-5%, অর্থাৎ 5%-এর বেশিও হবে না আবার কমও হবে না। এই ধরনের ভ্যারিয়েবলস অ্যাকসেপ্টেবল। ওকে, যে ভ্যারিয়েবলস থাকলেও তার থেকে যদি 5% বেশিও হয় সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, কিন্তু যদি আবার 5% কমও হয় সেটাও অ্যাকসেপ্টেবল হবে, কিন্তু 5%-এর বেশি হলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। নাও অর্গানোলেপটিক প্রপার্টিস। ভিউয়ার্স, এই পয়েন্টে আমি বলছিলাম যে অর্গানোলেপটিক প্রপার্টিসটা কি? কালার ডিস্ট্রিবিউশন মাস্ট বি ইউনিফর্ম উইথ নো মটলিং ফর ভিজুয়াল কালার কম্প্যারিজন, কম্পেয়ার দ্য কালার অফ স্যাম্পল এগেনস্ট স্ট্যান্ডার্ড কালার। অর্গানোলেপটিক প্রপার্টিসটা কি ভিউয়ার্স? এটা হচ্ছে মূলত যে আমি যেটা বলছিলাম যে খালি আমি যে টেস্টটা, মানে আমার কোনো অ্যাপারেটাসের প্রয়োজন নাই, আমি একটা ট্যাবলেটকে হাতে নিলেই যেটা আমার মানে খালি চোখে আমি ধরতে পারবো, যেমন কালারটা, হ্যাঁ, এই কথাটা বলা হচ্ছে কালার কম্প্যারিজনটা আমি করতে পারবো স্ট্যান্ডার্ড কালারের সাথে। কিন্তু আমি যে ট্যাবলেটটা তৈরি করেছি তার যে প্রেজেন্ট কালারটা আছে সেটাকে একটা কম্প্যারিজন করতে পারবো। এই ধরনের টেস্টগুলো অর্গানোলেপটিক প্রপার্টিসের আন্ডারে পড়ে। নট অনলি কালার কম্প্যারিজন, প্রেজেন্স অফ অডর ইন্ডিকেটস স্টেবিলিটি প্রবলেম। দ্যাট মিন অর্গানোলেপটিক প্রপার্টিসের আন্ডারে হচ্ছে কালার, তারপর অডর, তারপর হচ্ছে গিয়ে টেস্টের ক্ষেত্রে চিওয়েবল ট্যাবলেট যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু টেস্টটা, মানে চিওয়েবল ট্যাবলেট আমরা জানি যে ট্যাবলেটগুলো চিওয়েবল, মুখে খেতে হয়, সেই ট্যাবলেটগুলো অবশ্যই বিটার টেস্ট হলে কিন্তু পেশেন্ট কিছুতেই সেটা নিবে না, সেটা কিছুটা হলেও মিষ্টি টেস্টের হতে হবে। সো এই যে টেস্টিংয়ের যে টেস্টটা, আমি যে চিওয়েবল ট্যাবলেট যদি বিটার হয়ে যায়, সেটা বিটার হলো নাকি অতিরিক্ত মিষ্টি হয়ে গেল, এই ভ্যারিফিকেশনগুলো কিন্তু করা হয়ে থাকে এই টেস্টের মাধ্যমে, এবং এগুলো জেনারেল অ্যাপিয়ারেন্সের আন্ডারেই পড়ে। যেমন আপনি কালারটা খালি চোখে কম্প্যারিজন করতে পারবেন স্ট্যান্ডার্ড কালারের সাথে, পাশাপাশি অডরটা আপনি কিন্তু অডরটা খুব ইজিলি নিয়ে সেটা ডিফারেন্স করতে পারবেন, সেখানে কোনো ব্যাড অডর আছে কি না। যদি কোনো ব্যাড অডর থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে এই ব্যাচটাতে কোনো
সমস্যা হয়েছে, স্ট্যাবিলিটি প্রবলেম আছে, যে পয়েন্ট আমি এখানে বলেছি। নাও আরেকটা হলো যে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ স্পেসিফাইড টেস্ট। এটা হচ্ছে চিউয়েবল ট্যাবলেটের ক্ষেত্রে এটা চেক করা হয়ে থাকে যে এটা টেস্ট পারফেক্ট হলো কি না, অর্থাৎ যে টেস্টটা মানে চিউয়েবল ট্যাবলেট আমি আবারও বললাম যে একটু হলেও মিষ্টি হতে হয়। এটা কিন্তু বিটার টেস্ট হলে মুখে চিবিয়ে খাওয়া সম্ভব না, সেক্ষেত্রে এটা চেক করা ম্যান্ডেটরি। নাও a tablet level of loss such as chip, crack, contamination from foreign solid substances, এই ডিফারেন্সগুলো কিন্তু আমরা ট্যাবলেটকে হাতে নিলেই বুঝতে পারবো। যেমন হাতে নিলে ফার্স্টে কালারটা আমরা কম্প্যারিজন করতে পারবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অর্ডারটা আমরা বুঝতে পারবো যে ব্যাড অর্ডার আসছে কিনা বা অ্যাকসেপ্টেবল অর্ডার আসছে কিনা, এই ডিফারেন্সটা বুঝতে পারবো। চিউয়েবলের ট্যাবলেটের ক্ষেত্রে আমাকে টেস্টটা চেক করতে হবে যে এটা বেশি বিটার হয়ে গেল কিনা বা বেশি সুইট হয়ে গেল কিনা, এই চেকিংগুলো ম্যান্ডেটরি। আরেকটা চেকিং যেটা, সেটা হচ্ছে যে আমরা জানি ট্যাবলেট তৈরির পর কিন্তু কিছু প্রবলেম হয়ে থাকে, ফর্মুলেশনে যদি কিছু প্রবলেম থাকে সেক্ষেত্রে ট্যাবলেট অনেক সময় ট্যাবলেটে কিছু প্রবলেম দেখা দেয়, লাইক ক্র্যাক হয়, অর্থাৎ ট্যাবলেটের মাঝে হয়তো বা ভেঙে যায়, ফেটে যায়। তারপর হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্যাবলেটটা হাতে নিতেই দেখা যাচ্ছে যে সেটা ভেঙে যাচ্ছে, বা অনেক ক্ষেত্রে স্টিকি হয়, ট্যাবলেটটা যেমন হওয়ার কথা দেখা যাচ্ছে হাতে নিলে সেটার মধ্যে একটা ভিজা ভিজা ভাব আছে, স্টিকিনেস শো করে। এই ধরনের প্রবলেমগুলো আছে কিনা এগুলো কিন্তু ভিজুয়ালি বা আপনি উইদাউট এনি অ্যাপারেটাস এটা আইডেন্টিফাই করতে পারবেন। সো দিস ইজ কল্ড অর্গানোলেপটিক প্রপার্টিসের আন্ডারে এই চেকিংগুলো করা হয়ে থাকে। নাও হার্ডনেস টেস্টিং। হার্ডনেস টেস্টিংটা কি? Tablet requires a certain amount of strength or hardness and resistance to friability to withstand mechanical shakes of handling in manufacture, packaging and shipping. Viewers, hardness testingটা কি? হার্ডনেস টেস্টিং হচ্ছে আমি যে ট্যাবলেটটা তৈরি করছি তার একটা স্ট্যান্ডার্ড হার্ডনেস থাকতে হবে, অর্থাৎ ট্যাবলেটটা অতিরিক্ত হার্ডও হবে না, আবার অতিরিক্ত সফটও হবে না। অতিরিক্ত সফট হয়ে গেলে কিন্তু সেই ট্যাবলেটটা পারফেক্ট হবে না, সেই ট্যাবলেটটা হ্যান্ডেলিংয়ে অনেক সমস্যা হবে। এইটার ইম্পর্টেন্স আমি ডিটেলস এখানে বলেছি। যেমন ট্যাবলেট হার্ডনেস ইজ এ ল্যাব টেকনিক্স ইউজড বাই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি টু ডিটারমাইন দ্য ব্রেকিং পয়েন্ট অ্যান্ড দ্য স্ট্রাকচার ইন্টিগ্রিটি অফ এ ট্যাবলেট অ্যান্ড ফাইন্ড আউট হাউ টু চেঞ্জেস আন্ডার conditions of storage, transportation, packaging and handling before uses. Viewers, আমরা কেন হার্ডনেস টেস্টটা করে থাকি? হার্ডনেস টেস্টটা মূলত করা হয়ে থাকে আমরা যে ট্যাবলেটটা তৈরি করছি সেটাকে প্যাকেজিং করতে হয়, এবং প্যাকেজিং করার পর সে কিন্তু ট্রান্সপোর্টেশনে যায়, অর্থাৎ সে চলে যাচ্ছে মার্কেটে যাওয়ার জন্য তাকে একটা ট্রান্সপোর্ট ইউজ করতে হয়। তো আমাকে একটা সার্টেন বা একটা স্ট্যান্ডার্ড হার্ডনেসের ট্যাবলেট তৈরি করতে হবে যে ট্যাবলেটটা প্যাকেজিংয়ের সময় ভেঙে না যায়, নাম্বার 1। নাম্বার 2, শিফটিং অর্থাৎ ট্রান্সপোর্টে যখন ট্যাবলেটগুলো যাচ্ছে দোকান পর্যন্ত তখন যেন দোকানে পৌঁছেই ভেঙে না যায়, এই ধরনের সমস্যাগুলো না হয়। নাম্বার 3 হচ্ছে স্টোরেজ কন্ডিশন। আমরা জানি যে কোনো একটা ট্যাবলেটের কিন্তু বেশ কিছুদিন তাদের স্টোরেজ কন্ডিশন থাকে, তো ট্যাবলেটের এই হার্ডনেসটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি 2 মাসের জন্য কি দিয়ে স্টোরেজ কন্ডিশন দিই যে এই ট্যাবলেটটা 2 মাস পারফেক্ট থাকবে, সেক্ষেত্রে কিন্তু হার্ডনেসও তেমনই থাকতে হবে। দেখা গেলো আমি এমন হার্ডনেসের ট্যাবলেট তৈরি করলাম যেটা 2 মাসের আগেই ভেঙে যাচ্ছে, এই ধরনের এগুলোকে প্রবলেম বলা হয়ে থাকে, এবং এই প্রবলেমগুলো আমাকে অ্যাভয়েড করার জন্য হার্ডনেস টেস্টিং করা হয়ে থাকে। মূলত হার্ডনেসের একটা স্ট্যান্ডার্ড লেভেল আছে, যে স্ট্যান্ডার্ড লেভেলে ট্যাবলেট সবসময় অ্যাকসেপ্টেবল হয় এবং এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারে। নাও point is friability test. Friability of a tablet can determine in laboratory. This consists of a plastic chamber that revolves at 25 rpm, dropping the tablets through a distance of 6 inches in the friabilitor, which is then operate for 100 revolutions. Viewers, friability testing টাকে friability testing হচ্ছে আমি যেটা হলো এখানে ইম্পর্টেন্সটাও আমি বলেছি, আমি এখানে একটা পিকচার অ্যাড করেছি। এই যে প্লাস্টিক কন্টেইনারগুলো দেখা যাচ্ছে, এখানে অ্যাকচুয়ালি ট্যাবলেটগুলোকে কি করা হয়ে থাকে, দেওয়া হয়, এবং দেওয়ার পরে এই প্লাস্টিক চেম্বারগুলো অর্থাৎ এইগুলো রোটেট করে। এই মেশিনটা চালাই দিলে এইগুলো রোটেট করতে থাকে। রোটেট করলে কি হচ্ছে, ওই যে ট্যাবলেটগুলো আমি তৈরি করেছি সেই ট্যাবলেট থেকে কোনো পাউডার
হ্যাঁ মানে কোনো ফিনিশড পার্টিকেলসগুলো বের হচ্ছে কিনা বা লিক হচ্ছে কিনা এই টেস্টিংটাকে আমরা ফ্রাইবিলিটি টেস্টিং বলছি। নাও ইম্পর্টেন্সটা কি? Friability is lab technique used by pharmaceutical industry to test the durability of tablets during transit. The result is inspected for broken tablets and the percentage of tablet mass through chipping. Viewers, এটা আমি বলতে চাচ্ছি যে ফ্রাইবিলিটি টেস্টিং বলতে মূলত আমি যে ট্যাবলেটটা তৈরি করলাম সে তাকে টেস্ট করা হয়ে থাকে যে মানে 100 রিভলিউশন অর্থাৎ মেশিনে দেওয়ার পরে সে যখন বারবার রোটেট হয় তারপরে সেই ট্যাবলেটগুলো বের করে দেখা হয় যে সেখান থেকে কোনো পাউডার লুজ ফর্মে লিক হয়েছে কিনা। ওকে, এইটাকে মূলত ফ্রাইবিলিটি টেস্ট বলা হয়ে থাকে। আর ফ্রাইবিলিটি টেস্ট মূলত যে ব্রেকিং ট্যাবলেটগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে করা হয়ে থাকে। অনেক সময় অনেক ট্যাবলেট ভেঙে যেতে পারে, এই ধরনের ট্যাবলেটের ক্ষেত্রে করা হয়ে থাকে। আর তাছাড়াও নর্মাল ট্যাবলেটেও করা হয় এই কোনো সলিড পার্টিকেল লিক হচ্ছে কিনা এইটা জাস্ট আইডেন্টিফাই করার জন্য, এবং সেই মাসটা কতটুকু পার্সেন্ট বের হচ্ছে সেইটা বের করা হয়ে থাকে। ওকে, কারণ আমরা জানি যে ট্যাবলেটের মধ্যে এপিআই এবং এক্সিপিয়েন্ট দুইটাই থাকে। এখন যদি সলিড পার্টিকেল সেখান থেকে লিক হয় সেক্ষেত্রে কি হবে? আমি যে ড্রাগের যে অ্যামাউন্টটা দিচ্ছি, এপিআইয়ের যে অ্যামাউন্টটা দিচ্ছি সেটা কিন্তু কমে যাবে এবং এর ফলে পেশেন্টের থেরাপিউটিক ইফেক্টনেস পাওয়ার মধ্যে একটা বড় ইফেক্ট ফেলবে, যার জন্য ফ্রাইবিলিটি টেস্টিংটা ইম্পর্ট্যান্ট। ভিউয়ার্স, এখানে আমি দুইটা পিকচার অ্যাড করেছি। দিস ইজ কল্ড হার্ডনেস টেস্টার অ্যান্ড দিস ইজ কল্ড ফ্রাইবিলিটি টেস্টার। ওকে, হার্ডনেসের ক্ষেত্রে ট্যাবলেট মানে কী করা হয়, প্রেশার দিয়ে দেখা হয় যে কত পার্সেন্টেজে ট্যাবলেটটা ভেঙে যাচ্ছে। নাও ওয়েট ভেরিয়েশন টেস্ট। ওয়েট ভেরিয়েশন টেস্টটা কি? টেক 20 ট্যাবলেট অ্যান্ড ওয়েট ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট অ্যাভারেজ ওয়েট। ভিউয়ার্স, নর্মালি ওয়েট ভেরিয়েশনে আমি যে একটা দেখা যাচ্ছে যে আমি একসাথে 20টা ট্যাবলেট তৈরি করলাম বা 40টা ট্যাবলেট তৈরি করলাম, সেখান থেকে অ্যাপ্রক্সিমেট একটা অ্যামাউন্ট যদি 40টা হয় 20টা ট্যাবলেট নিয়ে সেটাকে কি করা হয়, ওয়েট করা হয় এবং ওয়েট করার পর সেটার একটা অ্যাভারেজ বের করা হয়। Now, disintegration test. It is the time required for the tablet to break into particles. The disintegration test is a measure only of the time required under a given set of conditions for a group of tablets to disintegrate into particles. Disintegration testing টা কি? Disintegration test মূলত হচ্ছে যে ট্যাবলেটটা যখন সলিড ডোজেস ফর্ম বা ট্যাবলেটটা যখন কি করা হয়, ইনটেক করা হয় বা বায়োলজিক্যাল সিস্টেমের প্রেজেন্সে আসে, যাওয়ার সাথে সাথে কিন্তু ট্যাবলেটটা যতক্ষণ না ব্রেকডাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের ইফেক্ট পাবো না বা এপিআইটা রিলিজ হতে পারবে না। সো এই ক্ষেত্রে ফার্স্টেই প্রয়োজন যে ট্যাবলেটটা যখন কি করবে, ওরাল রুট থেকে পাস হবে তখন তার প্রথম যেটা স্টেপ হবে, প্রথম স্টেপটা হচ্ছে ডিসইন্টিগ্রেটর হওয়া অথবা ভেঙে যাওয়া। ওকে, ছোট ছোট টুকরায় ভেঙে যাওয়া, এই টেকনিকটাকেই আমরা বলছি ডিসইন্টিগ্রেশন টেস্টিং। ভিউয়ার্স, এখন দেখা হয় যে আপনি যে ট্যাবলেটটা তৈরি করেছেন সেটা কত মিনিট বা কয় সেকেন্ডে ডিসইন্টিগ্রেট হচ্ছে। যত র্যাপিড ডিসইন্টিগ্রেট হবে সে কিন্তু র্যাপিড অফ অ্যাকশন দিবে। এইটা আইডেন্টিফাই করার জন্যই কিন্তু ডিসইন্টিগ্রেশন টেস্টিংটা করা হয়ে থাকে। আমি আবারও বলছি, ডিসইন্টিগ্রেশন টেস্টিংয়ের মিনিং হলো যে ট্যাবলেটটা সলিড ফর্মে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত থেরাপিউটিক ইফেক্টনেস পাওয়া সম্ভব না। ইট ফার্স্ট মানে প্রথমে একে ব্রেকডাউন হতে হবে, অর্থাৎ ট্যাবলেটটা ফার্স্টে ব্রেকডাউন হতে হবে। যখন সে ব্রেকডাউন হবে তখনই আমাদের থেরাপিউটিক ইফেক্ট পাওয়া পসিবিলিটি বেড়ে যাবে। সো এই টেস্টিংটাকে আমরা বলে থাকি ডিসইন্টিগ্রেশন টেস্টিং, এবং এই টেস্টিংটা করা হয়ে থাকে একটা চেম্বারের মধ্যে। যে পিকচারটা আমি অ্যাড করেছি অবশ্যই দেখাবো সেটা। সো চেম্বারের মধ্যে ফ্লুইড দিয়ে দেখা হয় যে ট্যাবলেট কয় সেকেন্ডে বা কত মিনিটে ডিসইন্টিগ্রেট হচ্ছে। ওকে, so this is called disintegration testing. Now, dissolution testing. ডিসোলিউশন টেস্টিংটা কি? ডিসোলিউশন টেস্টিং কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টেস্টিং, এবং এটা করতেই হয় যে কোনো ফার্মাসিউটিক্যাল ডোজেস ফর্মের ক্ষেত্রে, স্পেশালি সলিড ডোজেস ফর্ম লাইক ট্যাবলেট, ক্যাপসুল, এইগুলোর ক্ষেত্রে। ডিসোলিউশন টেস্টিং কি? ডিসোলিউশন ইজ দ্য প্রসেস বাই হুইচ এ সলিড সলিউট এন্টার্স এ সলিউশন। ডিসইন্টিগ্রেশনে কি হচ্ছে, ট্যাবলেটটা ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত হচ্ছে। আর ডিসোলিউশনটা কি? ডিসোলিউশনটা হচ্ছে
এই যে ছোট ছোট টুকরায় ভেঙে পরিণত হলো, এখান থেকে যে এপিআইটা আছে সেটা যখন সিস্টেমিক সার্কুলেশনে মিক্সড হয়ে সলিউশন তৈরি করবে, সেই স্টেপটাকে আমরা ডিসলিউশন বলছি। আমি আবারও বলছি, ডিসইন্টিগ্রেশনের ক্ষেত্রে ছোট ছোট ভেঙে টুকরো হবে, অর্থাৎ ট্যাবলেটটা ভেঙে ছোট টুকরায় পরিণত হবে। আর ডিসলিউশনের ক্ষেত্রে সে এই ছোট টুকরোগুলো সিস্টেমিক সার্কুলেশনে গিয়ে ফুললি মিক্সড হয়ে একটা সলিউশন তৈরি করবে, যেখানে সিস্টেমিক সার্কুলেশন প্লাস এপিআই থাকবে। ওকে, এই জন্য বলা হয় ডিসলিউশন টেস্টিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা এখানে বলা হচ্ছে, ইন দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ ড্রাগ সাবস্টেন্স দ্যাট গোজ ইনটু সলিউশন পার ইউনিট টাইম আন্ডার স্ট্যান্ডার্ডাইজড কন্ডিশনস অফ লিকুইড অ্যান্ড সলিড ইন্টারফেস। অর্থাৎ এই যে ডিসইন্টিগ্রেশনে ভেঙে ছোট ছোট টুকরা হবার পরে এই টুকরোগুলো যখন কমপ্লিটলি সলিউশনে পরিণত হয়, সেই স্টেপটাকে আমরা বলছি ডিসলিউশন স্টেপ। ফার্স্টে হচ্ছে ডিসইন্টিগ্রেশনে আমরা ট্যাবলেটটা দেখব যে সে কীভাবে, মানে কত সেকেন্ডে বা কত মিনিটে ব্রেকডাউন হচ্ছে, অর্থাৎ ভেঙে যাচ্ছে। আর ডিসলিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, ভেঙে যাবার পরে সে কত মিনিট বা কত সেকেন্ড পরে পুরোপুরি সলিউশনের সাথে মিক্সড হয়ে যাচ্ছে, সিস্টেমিক সার্কুলেশনের সাথে মিক্সড হয়ে একটা লিকুইড সলিড তৈরি করছে। যেহেতু এটা আমরা সলিড ফর্মের ড্রাগটা দিয়ে থাকে, সেই ক্ষেত্রে এই ড্রাগটা কত তাড়াতাড়ি লিকুইডের সাথে অ্যাডজাস্ট হয়ে বা মিক্সড হয়ে একটা লিকুইড সলভেন্ট তৈরি করবে, সেইটা দেখার টেস্টটাকে আমরা বলি ডিসলিউশন টেস্ট। নাও ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্সটা হচ্ছে ডিসলিউশন টেস্টিং মেজার্স দ্য এক্সটেন্ট অ্যান্ড রেট অফ সলিউশন ফর্মেশন ফর্ম এ ডোজেস ফর্ম। দ্য ডিসলিউশন অফ এ ড্রাগ ইজ ইম্পর্টেন্ট ফর ইটস বায়োঅ্যাভেলেবিলিটি অ্যান্ড থেরাপিউটিক ইফেক্টিভনেস। দ্যাট মিন ব্রেকডাউনটা কিসের জন্য আমি বলছিলাম যে ফার্স্ট হচ্ছে ট্যাবলেটের ফার্স্ট স্টেপ হলো প্রথমে একে ভাঙতে হবে, অর্থাৎ ডিসইন্টিগ্রেট হতে হবে। যখন ভেঙে ছোট ছোট টুকরা হবে, নেক্সট স্টেপ হচ্ছে ডিসলিউশন। অর্থাৎ এই যে ডিসইন্টিগ্রেশন এবং ডিসলিউশন টেস্ট কিন্তু পুরোপুরি ইনসাইড অফ আওয়ার বডি, অর্থাৎ পেশেন্টের বডির ইনসাইডে যে টেস্ট মানে স্টেপগুলো হয়ে থাকে ট্যাবলেটে, সেইটার ব্যাখ্যা আমি দিচ্ছি। ডিসইন্টিগ্রেশনে ভেঙে ছোট ছোট টুকরা হবে এবং ডিসলিউশনে সেই টুকরোগুলো পুরোপুরি লিকুইডে বা সিস্টেমিক সার্কুলেশনের সাথে মিক্সড হয়ে সলিউশন তৈরি করবে। এই পয়েন্টটা বলা হচ্ছে, সলিউশন যখন তৈরি হয়ে যাবে তখন কি হবে, সেই সলিউশন থেকে আমরা ড্রাগ অর্থাৎ এপিআইটাও সেখানে মিক্সড হচ্ছে এবং সেখান থেকে আমরা থেরাপিউটিক ইফেক্ট পাবো, প্লাস বায়োঅ্যাভেলেবিলিটিটাও পাবো। যতক্ষণ না সলিউশন ফর্মে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মানে থেরাপিউটিক ইফেক্টটা পাবো না। সো এই জন্য ডিসলিউশন টেস্টিং ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। সে কত তাড়াতাড়ি সলিউশনে তৈরি হচ্ছে এবং সেখানে সে কতটা সলিউশন নিচ্ছে, ডিটেলস। ওকে, যখন সে এই স্টাডিটা করা হয় তখনই কিন্তু পারফেক্টলি বোঝা যায় যে তার বায়োঅ্যাভেলেবিলিটি কেমন হবে, থেরাপিউটিক ইফেক্টিভনেস কেমন হবে, এবং এই দুটো স্টাডি করার জন্য আমাদের ডিসলিউশন টেস্টিংটা ইম্পর্ট্যান্ট। নাও this apparatus called dissolution apparatus and this apparatus called ডিসইন্টিগ্রেশন অ্যাপারেটাস। মূলত এখানে একটা ছাকনির মতন দেখা যাচ্ছে, এখানে ট্যাবলেটগুলো, দিস ইজ কল্ড ট্যাবলেট চেম্বার, এবং এখানে ট্যাবলেট কি করা হয়, ইনসার্ট করা হয় এবং এখানে লিকুইড থাকে। তারপর এটা আপ ডাউন করে এবং আপ ডাউন করলে একটা সার্টেন টাইম দেখা যায় যে ট্যাবলেটগুলো ব্রেকডাউন হওয়া শুরু করেছে, আর এইটার ক্ষেত্রে ফুললি লিকুইড সলিউশনে পরিণত হচ্ছে। তো নাও ইউনিক আইডেন্টিফিকেশন মার্কিং। This marking utilize some form of embossing, engraving, printing mistake. These markings include company name, symbol, product code, product name, etc. Viewers, ইউনিক আইডেন্টিফিকেশনটা হচ্ছে যে আমরা জানি বেশ কিছু ট্যাবলেট আছে যে ট্যাবলেটের উপর কিন্তু কি থাকে, যে কোম্পানি থেকে তৈরি হচ্ছে সেই কোম্পানির সিল থেকে, অথবা হয়তোবা কোনো ওয়ার্ড থাকতে পারে, কোনো অ্যালফাবেট থাকতে পারে, কোনো সিম্বল থাকতে পারে। তো এই প্রিন্টিং মিস্টেকগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে ট্যাবলেট ফিনিশড হয়ে যাওয়ার পরে যে সিলটা মারার কথা বা যে অ্যালফাবেট থাকার কথা বা যে ডিজাইনটা থাকার কথা, অনেক সময় সেই ডিজাইনটা থাকে না। এই টেস্টিং করাটাকে আমরা বলছি ইউনিক আইডেন্টিফিকেশন, এবং এটাও কিন্তু জেনারেল অ্যাপিয়ারেন্সের আন্ডারেই পড়ে, অর্থাৎ নন অফিসিয়াল টেস্টের আন্ডারে, যেটা আমি খালি চোখে খুব সহজভাবে আইডেন্টিফাই করতে পারবো। তো ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই ছিল। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।